অভাব তার নিত্যসঙ্গী। শুধু নিত্যসঙ্গী কেন বলছি, অভাব তার মৃত্যুসঙ্গীও বটে। হ্যাঁ, বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। অভাবকে তিনি অলংকার করে সাহিত্য রচনা করেছেন। অভাবকে অমৃত করে বিলিয়ে দিয়েছেন আমাদের মতো পাঠকের কাছে। তার চরিত্রগুলো আমরা দেখব সেই রকমই অভাবগ্রস্ত, সেই রকমই বিকারগ্রস্ত। প্রতিটি চরিত্র যেন অভাবের তাড়নায় ভুগছে, প্রতিটি চরিত্র কোনো না কোনো রোগে আক্রান্ত। মানিক বন্দ্যোপাধ্যায় নিজেও রোগাক্রান্ত ছিলেন, বিভিন্ন সমস্যা ভুগেছেন তিনি। সেই সব ছাড় আমরা তার সাহিত্যের মধ্যে পাই। তার চরিত্রগুলি জীবনের আঁকাবাঁকা পথ ধরে নিয়ে গেছে অভাবের দোরগোড়ায়। অভাবের দোরগোড়া থেকে তিনি বেরোতে পারেনি, আটকা পড়েছেন সেই ঘরে। এই ঘর, যে ঘরের জানলা নেই, দরজা নেই, ঘরের মধ্যে রয়েছেন আমাদের লেখক আর অভাব। তার চরিত্রগুলিও তিনি সেভাবে তৈরি করেছেন। ধরা যাক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝি উপন্যাসটির কথা। এই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি অভাবের তাড়নায় কুবের গণেশরা রাত্রেবেলা মাছ ধরে বেড়ায়। কুবেরের বাড়িতে রয়েছে তার সন্তান সন্ততি এবং রয়েছে তার পঙ্গু স্ত্রী মালা। তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে কুবেরের হাতে। কুবের সেই কাজ নির্বাহ করছেন কোনো রকমে। তারা এতটাই অভাবগ্রস্ত যে সামান্য গায়ে মাখার জন্য তেল পেলেও তারা মনে করে সৌভাগ্যবান। গায়ে মাখার তেল পেলেও তাদের কাছে সেটা বিলাসিতা। আবার অন্য কোনো যে কোনো গল্পের বা উপন্যাসের যদি দেখা যায় প্রেক্ষাপট, সেই উপন্যাস বা গল্পের প্রেক্ষাপট রয়েছে অভাবের ছাপ। যেমন ধরুন পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসে আমরা দেখছি যে শীতকালের আগমন ঘটবে, শীতকাল আসবে ভাব। ঠিক এই সময় সেই উপন্যাসের বা সেই গ্রামের মানুষেরা বিভিন্ন প্লাস্টিক, কাগজ দিয়ে নিজেদের ঘরটাকে কোনো রকমে গুঁজে দিয়ে শীতকে আটকানোর চেষ্টা করছে। কোনো রকমের বেড়ার দরজায় প্লাস্টিক লাগাচ্ছে, কাগজ লাগাচ্ছে, কেননা শীতের হাত থেকে বাঁচতে হবে। এভাবে তিনি অভাবকে বর্ণনা করেছেন। আরও একটি ছোট গল্প আছে যেখানে তিনি দেখাচ্ছেন বস্ত্রের অভাব, বস্ত্র কালোবাজারি হচ্ছে, বস্ত্র তারা পাচ্ছে না, কোনো রকমে জীবনযাপন করছে। মেয়েরা দিনের আলোয় বাইরে বেরোতে পারছে না, দিনের আলোয় তারা ঘরে গা ঢাকা দিচ্ছে। তাদের স্বামী তাদের কোন রকমে তাদের থেকে এড়িয়েও একেবারে দিনের বেলাতে ঘরবন্দি করছে, যে সন্তানদের কাছে পর্যন্ত আসতে পারছে না, কেননা তাদের শরীরে বস্ত্র নেই। এদিকে রাজনৈতিক নেতারা সেই সব বস্ত্র কালোবাজারি করে বিক্রি করে দিচ্ছেন। এই চরিত্র আমরা দেখতে পাচ্ছি। অভাবের চরমতম সীমায় নিয়ে গেছেন শিল্পী ছোট গল্পটি। এই গল্পে আমরা দেখছি একজন তাঁতি, সে তাঁত বোনে, যে শিল্প, তার পূর্বপুরুষের তাঁত, শিল্প নিয়ে তার গর্ব। সে গল্পে তাকে নানা রকম প্যাঁচে ফেলে সে তাঁত বিক্রি করে দিতে বলছে, অথবা গামছা বুনতে বলছে। মদন তাঁতি ও তেমন শিল্পী, জাত শিল্পী। সেও ঠিক করে গামছা সে কখনো বুনবে না, না খেয়ে মরে যাবে, তবু সে গামছা বুনবে না। এই শিল্পীর জেদ থাকা তো জরুরি। সে অভাবে ভুগেছে, কিন্তু গামছা বোনেনি। তার সম্বন্ধে প্রবাদ রটেছে যে যেদিন সূর্য পশ্চিমে উঠবে সেই দিনই মদন তাঁতি গামছা বুনবে। সূর্য কোনোদিনই পশ্চিমে উঠবে না, আর মদন শিল্পীর জেদ কোনোদিনই কমবে না। কাজেই এই জেদ, শিল্পী সত্তা সব কিছুকে তিনি বাঁচিয়ে রেখেছেন। মদন তাঁতির যে শিল্পী সত্তার তেজ, এ যেন আমাদের লেখকের জীবনচরিত তিনি নিজেই যেন বর্ণনা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় যে জীবনকে যেন মদন তাঁতির মধ্যে দিয়ে দেখিয়েছেন। ভিডিও শুরুতেই আমি বললাম অভাব শুধু তার নিত্যদিনের সঙ্গী নয়, তার মৃত্যুদিনের সঙ্গীও। অবশ্যই তাই। মৃত্যুকালে তিনি ঠিকঠাক চিকিৎসা পাননি, ঠিকঠাক সেবা শুশ্রূষা, ডাক্তার এসব তিনি পাননি। সুভাষ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু ছিলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কেন তাকে খবর দেওয়া হয়নি, কেন কাউকে জানানো হয়নি, তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বললেন টেলিফোন করতে গেলেও টাকা প্রয়োজন হয়। এতটাই অভাব ছিল যে সামান্য টেলিফোন জোগাড় করার জন্য বা টেলিফোন করার জন্য টাকার প্রয়োজন, তাও জোগাড় করতে পারেনি। মানিক বন্দ্যোপাধ্যায় আমরা সমাজে দাম দিতে পারিনি, সেই সময় মানুষরাও তো পারেনি। এত বড় লেখক ছিলেন, তারপরেও তার মৃত্যুর পর তার যে শবদেহ বা যে মৃত্যুস্থান, সেখানে প্রচুর ফুল সবাই দিয়েছিলেন, ফুল ছুঁড়ে দিয়েছিলেন।
এত ফুল জমেছিল, প্রচুর ফুল তার মৃতদেহের ওপর, তার শবযাত্রার ওপর পড়েছিল। তো সুভাষ মুখোপাধ্যায় ফুলগুলো দেখে একটা কবিতা লিখেছিলেন। বলছেন, ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে, মালা জমে জমে পার হয়, ফুল জমছে জমতে পাথর, পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। তারপরের লাইনগুলো ভুলে গেছি। যাই হোক, মানিক বন্দ্যোপাধ্যায় খুব আক্ষেপ করে একবার বলেছিলেন, দুটি ডাল ভাতের সংস্থান না করে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না আসে। আসলে তার জীবনে যা অবস্থা ঘটেছে সে তো বলবেই। তো গতকাল ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই বিষয়ে এতগুলো কথা বলা।